আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি আমার নানার বাড়ি ময়মনসিংহে বড় হয়েছি। 2015-তে লাইফে ফার্স্ট টাইম আমি নরসিংদীতে যাই, একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেই, as it was close to home. আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। আমি যা যা লিখেছেন আমি সেইভাবে কিন্তু পড়ছি, কোনো কিছু আলাদাভাবে না পড়ার চেষ্টা করছি আমি, উনি যেভাবে লিখেছেন। ওইখানে আমার পরিচয়, মানে যেহেতু পুরো ইংলিশে লেখা, তো আমার একটু মাঝে মাঝে ইংরেজি, উনি যেভাবে ইংরেজি লিখেছেন সেভাবে পড়বো, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বাংলা করে দেওয়ার। ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। সাপোজ ধরুন যে তিনি হচ্ছে আমার, মানে তাহলে তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হওয়ার পর আমরা একটা সম্পর্কে জড়াই, আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে, সে তখন সমানে কাঁপছিল। আই ওয়াজ সারপ্রাইজড, এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে, মেবি হি ওয়াজ নার্ভাস, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে সে চেনে এবং মানে পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার ফ্রেন্ডের কথা। আমরা চিলেকোঠার একটা ঘরে থাকতাম। আমার এক্স হাজব্যান্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাবার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না, সো আমি একাই বের হয়ে যাই। যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাই যে পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর কাঁপতে থাকি। তারপর জানি না কখন ঘুমিয়ে পড়ি। তার এক উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে চেনে বা আমার জন্য এসেছে। আমাদের বাসার মাত্র দুই তলা বিশিষ্ট, এবং আমি ক্লিয়ারলি দেখলাম যে সেই লোকটা আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। 2-3 সেকেন্ডের পর আজান হলো আর আমার মোহটা কাটল। ট্রাস্ট মি, আই এম সো স্কেয়ার্ড। এটা বুঝতেই পারছি কিছু একটা, মানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, এবং আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে যেটা ডিসকাস করলাম, সারপ্রাইজিংলি সে এটা খুব হালকা ভাবে নিল, এবং আমি আমি দেখতে পেলাম যে সে আমাকে মিথ্যা বলছিল। আমি খুব টেনশনে পড়ে যাই, ভাবলাম আমার আম্মুকে বলবো, বাট আমি খুব ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না। 1 মাস হয়ে যায় আমাদের বিয়ের। এই 30 দিনে মেবি 4-5 বার মাত্র, বা 4-5 দিন কিছু হয়নি। বাকি 25 দিনই আমার সাথে কিছু না কিছু হয়েছে, আমি কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছি। যেমন আমার অ্যাক্সেসরিজ, মানে যা কিছু আছে, জিনিসপত্র যা কিছু, এগুলো সবকিছু এক জায়গায় রাখলে আর এক জায়গায় চলে যায়। আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি, রাতে রুমে হাঁটার নয়েজ পাই, এবং মাঝ রাতে কারো খুব মৃদু ডাকে আমার ঘুম ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। 1 মাস পর ফার্স্ট বড় কিছু হয়। এবারও ওয়াশরুমে যে আমি আমার এক্স কে ডাকি যাবার জন্য, বাট সে এবার উঠে যায়, আমার সাথে বের হয়। ও ছাদের একটা কর্নারে দাঁড়ানো ছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যাই। কেন জানি ভয় লাগছিল না। ও আমাকে বলে we should get a baby। আমি ওকে ওর কাছাকাছি যাই। সাডেনলি আমার মাঝে একটা চেঞ্জ আসে। আমি বুঝতে পারি যে ও জোরে জোরে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এবং মানে ঠিক সেই রকমটা যেটা আমি ফার্স্ট নাইটে বাথরুমের মধ্যে ফিল করেছিলাম। তার বডিটা আমার কাছে খুব কোল্ড মনে হয়। আমি তার ফেসের দিকে দেখি, অনেস্টলি আমি আমার লাইফে আর এমন ভয় পাইনি। এবং সে আমার হাজব্যান্ড না, সে আমার হাজব্যান্ড ছিল না। ইট ওয়াজ বিগ, হিউজ, ব্ল্যাক স্নেক। আমি তার দিকে দেখার সাথে সাথেই
সে যেন আমার দিকে ফনা তোলে, বড় করে মুখ খুলে সাউন্ড করতে থাকে, মনে হয় যেন আমাকে ধমক দিল। আমি ভয়ে চোখ বুজে জোরে চিৎকার করতে থাকি। দেন কাউকে আমার হাজবেন্ডের রুম থেকে বের হয়ে আমার সামলানোর ট্রাই করে, বাট আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না। ও আমাকে রুমে নিয়ে যায় আর আমার মাথায় পানি দেয়। নিচে থেকে আমার মাদার ইন ল আসেন আর আমার হাতে পায়ে তেল মাসাজ করতে থাকেন। কোন রকমের সকাল হয়। সকালে আমি আমার হাজবেন্ডকে সব বলি। এইবার সে একটু সিরিয়াস ছিল আর একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। হুজুর 3 দিন টাইম নেন এবং আমাকে এক টুকরো পেপার দিয়ে ঘুমানোর আগে বুকে রেখে ঘুমাতে বলেন। বাট আমার সিকনেস আরো বাড়তে থাকে, বমি আর অ্যাবডোমিনাল পেইন বেড়েই যাচ্ছে। দেন উই ওয়েন্ট টু আ ডক্টর and get to know that I was pregnant, which was মানে খুবই সারপ্রাইজিং ছিল। এটা হওয়ার কথা না। আমি অবাক আর ভয় আর টেনশনে স্তব্ধ হয়ে যাই। আমার উইকনেস বেড়ে যায়, বাট মেডিসিনের যে মানে ইয়েটা সেটা ভালো হয়ে যায়। মেডিসিনের ফলে সেটা ভালো হয়ে যায় মেডিসিন নেওয়ার পরে। এবং প্রেগনেন্সির 2 মাস পর এক রাতে 3টা বা 3:15 দিকে আমার ঘুম ভাঙে। রিজন, একটা হালকা ঠান্ডা কিছু একটা আমার পা জড়িয়ে ধরে থাকে এবং আমার বেলি ব্যাটনে এসে জড়িয়ে ধরেছে এরকম একটা কিছু, মানে বসেছে, চোখ পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে এরকম টাইপের একটা কিছু। এবং আমি বুঝতে পারছিলাম ইট ওয়াজ আ স্নেক। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি, আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। I could feel I had lost my baby, but I couldn't move. আমি নড়তে পারছিলাম না এবং আমার ব্লিডিং হচ্ছিল। এবং লাস্ট 10 মিনিট ধরে, আফটার 10 minutes I felt something very cold was climbing up. আচ্ছা, এবং মানে আস্তে আস্তে কোন একটা ঠান্ডা কিছু একটা তার স্টোমাকের দিকে উঠছে, স্টোমাক থেকে আস্তে আস্তে নেকের মানে গলার দিকে উঠছে এবং তারপর আস্তে আস্তে কানের কাছে যাচ্ছে এবং সেটা বলছে সামথিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। যখন আমি নড়াচড়া করার সব মানে সামর্থ্য পেলাম বা নড়াচড়া করতে পারলাম, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম and he took me to the hospital. Doctor said it could be a life danger, but luckily I was safe. 1 উইক পর বাসায় আসি আর হাজবেন্ডকে বলি ডিভোর্সের জন্য। যদি সে সিরিয়াস, যদি সে এইসবের রিজন আমাকে না বলে তো আমি আর তার সাথে থাকবো না। দেন he told me the story behind it. 2012-এ সে একদিন রাতে তার ছাদে একটা মেয়েকে দেখে। তার খুব অবাক লাগে। ওই মেয়েটার কাছে সে যায়। তখন ওই মেয়েটা তাকে বলে 2015-য় তাদের বিয়ে হবে, একটা বেবি হবে, আবার মারাও যাবে। ওই মেয়ে আরো বলে যে বিয়ের পর তার হাজবেন্ডের ফ্যামিলি অনেক ভালো কিছু পাবে এন্ড সে তার হাজবেন্ডকে নিয়ে যাবে। সব বলার পর মেয়েটা স্নেক হয়ে যায় আর চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটি কি জানেন, ওই ড্রিমটা যে মেয়েটিকে সে দেখে সে আর কেউ নয়, সে আমি ছিলাম। আর তার জন্য আমার প্রতি সবার বিহেভিয়ার ওইরকম স্ট্রেঞ্জ ছিল। তারা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। হুজুর বলেছিলেন এইটা কোনো জিন করেছে। একটা মিররে ওই জিনের হেল্পে আমার হাজবেন্ডের বাসার সবাই আমার ফেস দেখেছিল, তাই সবাই আমাকে আগে থেকেই চিনত। জিন এটা কোনো কেন হয়েছে তা হুজুর বলেননি, শুধু বলেছেন যে আমি তাদের ফ্যামিলির জন্য লাকি, বাট আমার মারা যাবার পসিবিলিটি অনেক বেশি। তারা আমাকে যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার রিজন ছিল ইফ দেয়ার ওয়াজ এনি ওয়ে টু সেভ মাই লাইফ, বাট হুজুর সাইড যে যতক্ষণ পর্যন্ত আই অ্যাম উইথ মাই এক্স হাজব্যান্ড ইটস হার্ড টু সে এনিথিং। আমি আমার প্রেজেন্ট যে সব বলি আর তারা আমাকে নিয়ে আসে। দেন আই গট ডিভোর্সড অ্যান্ড আই মুভ টু কানাডা। বাট কোন অতীত কখনো আসলে কিছু কিছু অতীত ভোলা যায় না। স্টিল আই ফিল সামথিং অ্যারাউন্ড মি, বাট ইট নেভার হার্টস মি। অ্যান্ড যেটা বলছেন যে সো দিস ইজ মাই স্টোরি। অ্যান্ড তারপরে তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসেছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছিল যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন
আপনার ব্যাপারগুলো জানছিলাম, একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বয়ে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারো লাইফেই এরকম একটা ঘটনা মানে চোখের সামনে, আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজব্যান্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, যে আমি পেছন থেকে শুরু করি, এবং যে মেয়েকে, যে মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন, এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা যা বলেছেন 3 বছর পরে তাই হয়েছে যে 2015 বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সবকিছু মিলে যায় এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে দেখা হয় এবং দেখা হবার পরে বিয়ে হয়। সবকিছু খুব অদ্ভুত ব্যাপার এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সবকিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012 এ গেলেন, এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজবেন্ড হচ্ছিলেন না বা হাজবেন্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সবকিছু যে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন, কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না, কিন্তু এটা চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা যা বলেন এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার, এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা। এবং খবর আসে একটি কাপলকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সে রাজ্যের একটি ঘন জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিলেন। জায়গাটা কোথায় তা পুরোপুরি না বললেও এটুকু বলতে পারি, ধারণা করা হয় যে ইস্ট কোস্টের সবচেয়ে বড় রহস্য সেই জায়গায় লুকিয়ে আছে। আশা করি বুঝে নিতে পারবেন লিসনাররা। তো সেই দম্পতি ফিরে আসার সময় হওয়ার পরও যখন তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন সার্চ অ্যান্ড রেস্কিউ স্কোয়াডকে ডেকে পাঠানো হয় এবং খবর পাওয়ার সাথে সাথে ওই দিন দুপুর বেলা তাদের খোঁজ শুরু হয়ে করে। নির্দিষ্ট ফরমেশনে তাদের খোঁজ শুরু করা হয়, 2টো দলে তাদের ভাগ করা হয়, তারা উদ্ধার কাজ শুরু হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে মানে সেনাবাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকাররা সাধারণত হারিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্ন খুঁজে বের করার দায়িত্বে থাকেন এবং এই ধরনের ট্র্যাকার একজন করে 2টো দলই ছিল। খোঁজ শুরু হয় 2 ঘন্টার মধ্যেই তারা সেই দম্পতির পায়ের ছাপ খুঁজে পান। ট্র্যাকার এই জন্যই বিশেষভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যাই হোক, পায়ের ছাপ খুঁজে পাওয়ার পর তৎপরতা আরো বেড়ে যায়। দ্রুত ছাপ অনুসরণ করে তারা একটি ক্রিকের ধারে চলে আসে, ক্রিক মানে ছোট খালের মতো, এবং ক্রিকের ধারে একটি বড় পাথরের ওপর তাদের শেষ ছাপ পাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও সে দম্পতির কোনো চিহ্ন ছিল না। তারা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটা খুবই অস্বাভাবিক, কারণ একজন মানুষ যত সাবধানেই পা ফেলুক না কেন, তারা ফেলে যাওয়া কিছু চিহ্ন দেখে যায়। হয়তো পা লেগে একটি নুড়ি পাথর আংশিক পিচ্ছিল হয়ে গেছে, অথবা গাছের একটা মোটা পাতা, ছোট পাতা মোড়ানো ইত্যাদি চিহ্ন থাকবেই। একজন ট্র্যাকার এইসব চিহ্নই দেখতে চান, কিন্তু সেখানে তেমন কিছু ছিল না। ট্র্যাকার দুজনই ভাষ্যমত তারা যেন গায়েব হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে তারা বেসিক একটা প্যারামিটার ঠিক করে নেয় এবং আগের মতো 2 দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। এদিকে রাতও ঘনিয়ে আসছিল, কিন্তু হারিয়ে যাওয়া দম্পতির কোনো সন্ধান নেই। ওই দিনের মতো খোঁজ বন্ধ করে একটা ক্যাম্প করা হয়, কিন্তু একটা দল তখনও খোঁজ চালিয়ে যেতে থাকে। সন্ধ্যার ঠিক আগে তারা গুহা মতো একটা জায়গায় একজন মেয়েকে খুঁজে পান। মেয়েটি হচ্ছে হারিয়ে যাওয়া একজন, তার নাম অ্যালেক্স, এটিও ছদ্মনাম। তাকে পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু বক্তার বক্তব্য অনুযায়ী তিনি এক্সপোজারে ছিলেন, যার কারণে অনেক ফ্লুইড হারিয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল। তাছাড়া তিনি ট্রমাতে ভুগছেন। সেই কারণেই তাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে যাওয়া এবং আবহাওয়া খারাপ থাকার কারণে অ্যালেক্সকে হসপিটালে পাঠানো ওই রাতে সম্ভব হয়নি। আর রাতের বেলা তার এই অবস্থা নিয়ে হেঁটে বের হওয়ারও সম্ভাবনা ছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বারবার জিজ্ঞেস করেও তার পার্টনারদের কোনো খবর, তারা কোনো উত্তর পাচ্ছিল না। মেয়েটি যেন বোবা হয়ে গেছে পুরো। যাই হোক, তাকে এরপর বিশ্রাম নিতে বলা হয়, কিন্তু রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ক্যাম্পের চারিদিক থেকে ক্রমাগত শুকনো কাশির শব্দ আসতে থাকে। টম বলেন, গলা শুনে আমরা বুঝতে পারছিলাম একজন মানুষই এই আওয়াজ করছে, কিন্তু আওয়াজটা আসছিল চারিদিক থেকে এবং প্রায় একই সময়ে, যা কোনো মানুষের পক্ষে করা অসম্ভব। শব্দটার উৎস বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু চারিপাশে নিকষ কালো আধার ছাড়া আর কিছুই দেখা গেল না।
রাত যত বাড়তে লাগলো শব্দের পরিমাণও বাড়তে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। হঠাৎ করে কাশির আওয়াজ পাওয়া যেত, অনেকক্ষণ চুপ। এইভাবে ওই বিভীষিকাময় রাতের শেষ হয়। সকালে উঠে কৌতূহল বশত সবাই ক্যাম্পের চারিদিকে চেক করে কিছু চিহ্নের জন্য, যার দ্বারা কাল রাতের ঘটনা কিছুটা ব্যাখ্যা পাওয়া যাবে, কিন্তু না, সেখানে তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। এরপর একটা খোলা মাঠে সবাই অ্যালেক্সের জন্য ডেকে পাঠানো হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎ অ্যালেক্সা টমের একজন কলিগ, তার নাম ছিল ডেরিক, তার কাছে যায়। ঠিক ওই সময় উদ্ধার পাওয়া প্রথমবারের জন্য অ্যালেক্সা কথা বলেন। তখন তার হেলিকপ্টারও চলে এসেছে। অ্যালেক্সা বলে, তোমার ঘাড়ের কাছে ট্যাটুটা অনেক বিশ্রী। ও আমাকে বলেছে তোমাকে যেন এটা বলি, আর এটাও বলেছে যেন তুমি ট্যাটু আড়াল করে রাখো। তার ট্যাটু পছন্দ না। এটা শুনে ডেরিক চমকে ওঠেন, কারণ তিনি ট্যাটু সবসময় কাভার করে রাখেন স্কার্ফ দিয়ে, আর ট্যাটু ঘাড়ে অনেক নিচে করা হয়েছে। এমনিতে দেখা গেলেও টি শার্ট অনেক নিচে নামিয়ে দেখতে হয়। সেই জায়গায় এই মেয়ে কিভাবে দেখল তা ঠিক তিনি ভেবে পাচ্ছিলেন না। কিন্তু তার আরো ভয়ঙ্কর কিছু শোনা তখনও বাকি ছিল। এরপরই অ্যালেক্সা আবারও বলে ওঠেন, ডেরিক, তুমি তো কাজের কারণে বাইরে থাকলেই সকালে বাড়িতে ফোন করো, তাই না? আজ করনি কেন? তোমার মেয়ে কেইট আর তার স্ত্রী, তোমার স্ত্রী, খোঁজ নাও তাদের, তারা ঠিক আছে তো? ভয়ানক রেগে যান ডেরিক কথা শুনে। অ্যালেক্সার কথার পরোয়া না করে উল্টো তিনি তাকে প্রশ্ন করেন, জেরিমি কোথায় অ্যালেক্সা? কি হয়েছিল তোমাদের? শেষবার কোথায় দেখা হয় ওর সাথে? একটা না অনেকগুলো প্রশ্ন করেন তিনি, কিন্তু অ্যালেক্সা তার প্রশ্নগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে হাতড়ে হেলিকপ্টারে উঠে যায়। উল্লেখ্য, তাদের এই কথোপকথন কেউ দেখেনি, আর অ্যালেক্সাও এমন ভাবে নিজেকে আড়াল করে রেখেছিল সবার থেকে, যেন সবাই দেখে ভাবে ডেরিক বুঝি তাকে সাহায্য করছে আর সান্ত্বনা দিচ্ছে। আর প্রশ্নগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডেরিকও তখন কিছু বুঝে উঠতে পারেননি। সাধারণত কেউ হলে হয়তো বোবার মতো তার মুখের দিকে চেয়ে থাকতো। ডেরিকের ট্রেনিং হয়তো তাকে খুব শীঘ্রই রিয়াক্ট করতে সাহায্য করেছে। যাই হোক, তিনি তবুও অ্যালেক্সার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সময় চান, কিন্তু তা নাকচ করে দেয়া হয় অ্যালেক্সের শারীরিক অসুস্থতার জন্য। তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়। তাই কিছুতেই কিছু না পেরে তিনি অ্যালেক্সার সাথে অফিসার যাচ্ছিলেন, তাকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। ডেরিককে আশ্বাস দেন যে অ্যালেক্সাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হেলিকপ্টার নিয়ে চলে যাওয়ার পর তার বলে যাওয়া এই কথাটা তার মাথায় পড়ছিল, তোমার মেয়ে আর স্ত্রীর খোঁজ নাও। তিনি সাথে সাথে বাসায় ফোন দেন। প্রথমবার কলটি রিসিভ না করা হলেও দ্বিতীয়বার কলটি তার স্ত্রী রিসিভ করেন। সংক্ষেপে তিনি ডেরিককে জানান 10-15 মিনিট আগে তার ড্রাইভ ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। যখন তারা, অর্থাৎ ডেরিকের স্ত্রী আর তার মেয়ে গাড়ি নিয়ে বের হবার ঠিক তখন একটা এসইউভি এসে তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। হালকা চোট পেলেও তারা সুস্থ আছেন। ডেরিক মাথায় তখন কিছুই কাজ করছিল না, তিনি কিছু না বলেই ফোনটি রেখে দেন। আর এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যালেক্সার বলে যাওয়া কথার সূত্র মেলাতে চেষ্টা করেন। স্রেফ নিজেকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেরিক তার এক বন্ধুকে সব খুলে বলেন। তিনি ডেরিককে যত সম্ভব সাহস দেওয়ার চেষ্টা করেন আর বলেন যে একটা কাকতালীয় ব্যাপার। যদিও টম তখন রুকি ছিলেন, কিন্তু ঘটনাবশত তিনি ডেরিকের কাহিনী শুনে ফেলেন, তাই তারও কৌতূহল সৃষ্টি হয়। তারপর অ্যালেক্সার বয়ফ্রেন্ড জেরেমিকে খোঁজা আবারও শুরু হয়। ওই দিন পুরোটা ব্যয় করা হয় তাদের জন্য। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনেকেই যারা নতুন স্কোয়াডে আছেন তারা গত রাতের কথা চিন্তা করে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন খোঁজা ওই দিনের জন্য বন্ধ হবে, ঠিক তখন তারা একটা কান্নার আওয়াজ শুনতে পান। ভারী গলায় কেউ কান্না করছে, ঠিক যেন কান্না না, কেউ হয়তো যেন অসহ্য যন্ত্রণায় কাতর হলে যেমন শব্দ করে, ঠিক তেমন। উৎস খুঁজতে সবাই মরিয়া হয়ে পড়েন। অবশেষে যেখান থেকে কান্নার শব্দ আসছিল তা খুঁজে পাওয়া যায়, এবং সেখানে পাওয়া যায় জেরিমিকে। সে ঠিক ওই জায়গায় ছিল যেখানে অ্যালেক্সার পাওয়া গিয়েছিল। কিন্তু অবাক করা বিষয়, ওই স্থান অনেকবার ক্রস চেক করা হয়েছে, কিন্তু জেরিমিকে তখন পাওয়া গিয়েছিল না। কিন্তু এখন সে হঠাৎ কোথা থেকে উদয় হলো তা অনেকেই মনে প্রশ্নের সৃষ্টি করে। চেক করে দেখা যায় তারও ঠিক একই অবস্থা ছিল অ্যালেক্সার মতো, কিন্তু জেরিমি যন্ত্রণায় কাতরাচ্ছিল, কারণ তার মা পা ভেঙে গিয়েছিল। তাকে তখনই বাম পা ভেঙে গিয়েছিল এবং তাকে তখনই স্ট্রেচারে করে সেই খোলা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অনেক রিস্কের মধ্য দিয়ে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। এইভাবে তাদের উদ্ধার কাজ শেষ হয়, কিন্তু পুরোটা তখনও শেষ হয়নি।
যেহেতু নিখোঁজ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানা স্কোয়াডের কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ডেরিকের একজন বন্ধু ছিলেন, যিনি একজন নার্স, আর তিনি এই দম্পতির দেখাশোনার দায়িত্বেই ছিলেন। তিনি ডেরিককে জানান, অ্যালেক্সা আর তার জেরিমি তারা কেউই কথা বলেননি প্রায় টানা 10 দিন। একজন আরেকজনকে দেখেও তাদের কোনো অভিব্যক্তি ছিল না। যখন তারা কথা বলেন তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলে কেউ কাউকে তারা চেনে না। এমনকি তাদের দুজনের একসাথে ছবি দেখানো হলেও তারা একে অন্যের কি হন তা বলতে পারেনি। ঘটনা নিয়েও প্রশ্ন করা হলে তারা কিছু বলতে ব্যর্থ হন। এর প্রায় 20 দিন পর তাদের দুজনের স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে, অনেক একে অন্যকে চিনতেও পারেন। তখন তারা দুজনেই বলেন, যেদিন তাদের ট্র্যাক করে বাইরে বেরিয়ে আসার কথা, ওই দিন রাতের তারা হালকা কাশির শব্দ শুনতে পান তাঁবুর চারিদিকে। ঠিক স্কোয়াডের সাথে যেমন হয়েছিল ওই রকম। তারা তাঁবু থেকে বের হননি, একসময় শব্দ আসা বন্ধ হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়েন। তারপরই তারা নিজেদের হাসপাতালে আবিষ্কার করেন। অর্থাৎ এর মধ্যে তাদের সাথে কি হয়েছিল, কোথায় ছিল, কি অবস্থা, কিচ্ছু তাদের মনে নেই। জেমি কিভাবে পায়ে ব্যথা পান, অ্যালেক্সা ডেরিককে কিছু প্রশ্ন তাদের মনে নেই এগুলো। এবং অন্যদিকে ডেরিকের স্ত্রী যে একসাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির মালিককে প্রশ্ন করা হয় তিনি কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তিনি জানান, যখন গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে স্টিয়ারিং এর হুইল আটকে যায় আর তিনি গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। মজার বিষয় হলো, গাড়িটি একদম ঝকঝকে নতুন ছিল, মাত্র কয়েকশো মাইল চালানো হয়েছে তিনি এটা কেনার আগে। আর স্টিয়ারিং হুইল আটকে যায় ডেরিকের বাড়ির প্রায় 50 গজ আগেই। তার মানে দুর্ঘটনা যে এখানেই ঘটবে একটা ধার্য অথবা নির্ধারিত ছিল। এই ঘটনার পুরো বর্ণনা, ঘটনার কিছু কিছু অংশ ডেরিক নিজে বের করেছেন এবং পরবর্তীতে টমকে শেয়ার করেছেন। দুটি জিনিস পয়েন্ট আউট করতে হয় যা খুবই অস্বাভাবিক। এক, তাদের দুজনের অর্থাৎ অ্যালেক্সা আর জেরিমি সাময়িক স্মৃতি বিভ্রাট, যা অনেকে অসম্ভব ট্রমার কারণে হতে পারে, কিন্তু এতটা লম্বা সময় কখনোই তা হয় না। আর যা হচ্ছিল দুজনের একসাথে হচ্ছিল তা আবারও অবাক করা বিষয়। দুই, একদম নতুন গাড়ির এইভাবে স্টিয়ারিং হুইল আটকে যেতেই পারে, কিন্তু গাড়ির পক্ষে এরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। এবং এতগুলো কাকতালীয় ঘটনা যখন একসাথে একই রূপে সুচারুভাবে ঘটে, তখন এটাকে কাকতালীয় ব্যাপার কি বলা যায় নাকি প্যারানর্মাল? পাকিস্তানি বিহারি বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকার পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করবো কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত। লোহার একটা মই ছিল আর কি, এটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি, ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে। হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা, কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি আরবি শিক্ষা দিয়েছেন এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো। খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মাঝে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করতো। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন। তারপরও সবাই সহ্য করা অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যেতেন, বিকালে আসতেন আর কি। সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, চাপ যেত আসতো। 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে। ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আরেকটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোক কিনে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে।
দৌড়ে ছাদের কোনায় যায়, যাই দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপটাচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না। না না না, একদমই হ্যাঁ। তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্স আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় বড় ছেলের সাথে। বলকে দাদাকে তো আমার দাদা তোমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জায়গা উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমে যায়, মানে বাথরুমের জন্য উঠতো, তো দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেস এর মধ্যে দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুর্বল ছিল, কোথায় পাওয়া যায়, কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজো করে নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্তাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সে বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে। তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, ওটা কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যেয়ে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো ওই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরো বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপর উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো, দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময় আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময় দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে, বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পরে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে, সারা শরীর জুড়ে ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীরে প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো, সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হতো যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না,
আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছেন না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় দুইজন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায় এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলে মাঝখানে ঘুমতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে এইখানে দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা ছিঁড়ে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা, তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো বা হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখেন মানে ওই মহিলা ঘটনা এরকম ভাবে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কের পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা, এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যে চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যাবসায় চলে আসে, তার কাছে লোকজন আসতে চায় না, আসে না, কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা, কিছু সময় দেখতো হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করতো, তার কাছে এক প্রকার বিরক্তি, তারা সবার সামনে সে স্বীকার করেন এটা। এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো, 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার,
তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। হুম। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়ছে আচ্ছা। তা আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এত আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং আচ্ছা। জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময় তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। আচ্ছা। লিখে দেন। বাট ভূত হচ্ছে আমাদের দেওয়া নাম, বাট জিন্নাত আছে, যেমন বিদেশে ওরা বলে ডিমেন, সেটা আছে। And অতিরিক্ত আত্মা বলে আসলে কিছু নাই। এটা যদি আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা আছে যে আত্মাকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা, এবং সেটা আল্লাহর তত্ত্বাবধানে থাকে। তো সুতরাং নো ওয়ে, যেভাবেই সে মারা যাক আত্মা চলে যায় এবং ফেরেশতাদের হাতেই চলে যায়। তার কোনো ওয়েই নাই যে আত্মা এসে আপনাকে ভয় দেখাবে বা পৃথিবীতে ঘুরে বেড়াবে, এরকম কিছুই নাই। And, এটা আসলে যাই করে সেই জিন করে অথবা তার সাথে কারিন সে করে, এটাই। ওকে। ওকে রাসেল ভাই, এখন আমি যে কাহিনীটা বলবো সেখানেও কিছুটা এটা আছে, ব্যবহার আছে, তাই বলছি। এটা প্রবালের ঘটনা। দ্যাট ওয়াজ প্রবাল ইজ লাইক আমাদের ফ্রেন্ড, হ্যাঁ, তো ওর বয়স আমাদের মতোই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 90s, যখন সে স্কুলে পড়তো তখন সে বেড়াতে যায় তার দাদা বাড়িতে, এবং তার দাদা বাড়ি যেখানে ছিল সে জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এবং মানে ওখানকার বেশিরভাগ মানুষই আর কি আপনার সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটা আর কি, এবং ওই অঞ্চলটাতে মানে সবাই মোটামুটি ওরকমই মানে করতো আর কি, থাকতো, এবং পূজা পার্বণ হতো। এবং যখন ও প্রবাল ওখানে যায় সে সময় সম্ভবত ছিল হচ্ছে সরস্বতী পূজার সময়। এন্ড ওই সময়টা তো বেশ কিছুটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আই ডোন্ট নো, মানে এখনকার সাথে কি সিজনে কি পরিবর্তন এসছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময় নাকি ঠান্ডা ছিল মোটামুটি, বেশ এরকমই ঠান্ডা এখন যেরকম ঠান্ডা, মানে মোটামুটি হালকা একটা সোয়েটার বা কিছু পরে চলাফেরা করা যেত। তো প্রবাল যেটা করে, যে প্রবালের খুব আগ্রহ ছিল ভূত প্রেত এসব ব্যাপারে, খুবই আগ্রহ ছিল। অ্যাজ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই খুব বেশি রকমের আগ্রহ ছিল ব্যাপারটা। এখন আমি খুব কম দেখি মানুষের মধ্যে আগ্রহটা, একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে, বাট ওই সময় খুব বেশি ছিল। তো যেটা করে প্রবাল, ও বাড়িতে যায় এবং এই ভূত প্রেতের প্রতি আগ্রহ, কারণ গ্রামটা তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হয় শহরের থেকে, যে এখানে বিদ্যুৎ, সন্ধ্যার পরে কোনো আলো নেই, হ্যাঁ, হেরিকেন, দেন আপনার মোমবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে, মানুষ কুপি জ্বালাচ্ছে, এবং একটা ডিফারেন্ট পরিবেশ, হ্যাঁ, এরকম সময় তো মনে করে গ্রামের যার কাছে সুযোগ পায় ভূত প্রেতের কথা আলাপ করে। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিসে বিশ্বাস অনেক বেশি। সবাই বলে সন্ধ্যার সময় এই জায়গায় যেও না, ওই জায়গায় যেও না। তো ওকে বলে যে তুমি কখনো রাতের বেলা ভুলেও যদি তুমি গ্রামের বাজারে বা হাটেও যাও, পূজার আগের সময় যেহেতু এখানে অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়, বাট ভুলেও কিন্তু ওই হাটের বাইরে যে নদীর পাড় ধরে হাঁটবা না, এটা তুমি করবা না। কিন্তু নদীর পাড়ের একটা জায়গা আছে, যে জায়গায় নাকি ওইখানের ওই নদী, কি যে নাম ছিল না, আমি ভুলে গেছি সঠিক যেটা বলছিল নদীর নামটা, বলছে যে ওই নদীরই একটা জায়গা আছে যেটার ব্যাংকটা অনেকটা কাইন্ড অফ লাইক, মানে পাড়টা অনেকটা মানে সমুদ্রের যেমন আমরা গেলে সোপান যেভাবে যায় ওই রকম একটা সোপান। তো বলছে ওই জায়গাটাতে দুপুর বেলা অনেক সময় যেটা হয়েছে, মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মানে মাটিতে পুঁতে ফেলে করে বিভিন্ন, কিন্তু রাতের বেলাটাও অনেক খারাপ, ওখানে কোনো মাঝিও যায় না, তো তুমি ওই জায়গায় যাবা না। তো এই কথা বলাতে প্রবালের ভেতরে কিন্তু আসলে ওই জায়গাটা সম্বন্ধে কিউরিয়াসিটি বেশি তৈরি হয়েছে। এন্ড সে যেটা করে, একদিন এরকম রাতের বেলা গ্রামের ওই বাজারে যায়, যে এবং রাতের বেলা বেশ খানিকক্ষণ কাটিয়ে যখন ওই সময় বলছে যে ওখানে রাত 8টা সাড়ে 8টার মধ্যে ঘুমায় পড়তো গ্রামের মানুষ, 8টা সাড়ে 8টা 9টা। তো ও ঠিক সেই 8টা সাড়ে 8টার সময় ওখান থেকে বের হয়, বাজার থেকে বের হয়ে সে আস্তে আস্তে হাঁটা দেয়, এবং সে নদীর দিকে হাঁটা দেয়। এবং ওর কাছে তখন কোনো টর্চ লাইট, যেটাকে বলে ফ্ল্যাশ লাইট, যে টর্চ লাইট বলতো, সে টর্চ লাইটও নেই, কিচ্ছু নেই, ও হেঁটে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে যখন গ্রামের শেষ প্রান্তটা পার হয়, তার মনে হয় যে আমার কাছে একটা আলো টালো কিছু রাখা দরকার। তো যেটা করে, সে একটা মোমবাতি কিনে নেয়, একটা ম্যাচেস কিনে সে নিজের কাছে রাখে, সে হাঁটতে থাকে। তো হাঁটতে দেখে যে নদীর যেই মানে যেই অংশটা পর্যন্ত নৌকা ছিল, খেয়া পারাপারের একটা মাঝি থাকে, সেও নাই, তারপরে কয়েকটা নৌকা রাখা, এবং যে পর্যন্ত নৌকা সেই বর্ডারটাও সে পার হয়ে যায়। এবং এখন যে সে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু ঠিক সেই যে পাড়টা, নদীর যে জায়গাগুলো খারাপ বলা হয়েছে ওই জায়গায় যাচ্ছে সে। তো সে হেঁটে যাচ্ছে,
দেখে যে হাতের বাম দিকে এখন আর ঘর বাড়িও নেই, গাছপালা সব নদীর পাড় থেকে শুরু হয়ে গাছপালা শুরু হয়েছে, এবং গাছপালা থেকে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, শস্য ক্ষেত অনেক দূর পর্যন্ত। এবং ও চারটাও এমন একটা অবস্থায় যে চারটা অর্ধেক মেঘে ঢাকা, এবং মানে আলো কমে যাচ্ছে প্রায় মেঘে মেঘে। এরকম করতে করতে দূরে এক জায়গায় সে দেখে নদীর বালির পাশে চিকচিক, এবং দূরে একটা রেখা, মানে একটা কিছুর মতো দেখা যাচ্ছে নদীর পাড়ে। তো ও মনে করে যে এটা তো মেবি কিছু একটা, আস্তে 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 হেঁটে হেঁটে যায়। যত কাছাকাছি যাচ্ছে দেখে যে এটা আরো স্পষ্ট হচ্ছে। হতে হতে থাকে একটা নৌকা ওখানে আছে। নৌকার উপরে সাধারণত ওখানে রাতে যেগুলো অ্যাক্টিভ নৌকা, মানে মাঝিটা যে থাকে এটা খুবই থাকে বা কিছু থাকে, ওইটার উপরে কিছুই নেই। তো ও দেখতেছে ওই চাঁদের হালকা আলোতে যে নৌকার উপরে একজন মাঝি বসা, মাঝি মানে একজন মানুষ বসা আর কি। মানুষটা পেছন ফিরে বসে আছে, এবং মানে তার গায়ে কি কাপড় পরা সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে মাথায়ও কিছু পেঁচানো। তো ও বলতেছে যে এখান থেকে ডাক দিচ্ছে যে এই যে ভাই 2-3 বার। তো ওই লোক কোনো রাগ করতেছে না, কথার উত্তর দিচ্ছে না। সে আরো কাছে চলে যায়। নৌকাটা যখন নাকি সে একদম পাড়ে আসছে, নৌকার মানে গুলুইর কাছে, তখন সে পানির আওয়াজ পাচ্ছে, পানি এসে চপাত করে বাড়ি দিচ্ছে। আবার ডাকে এই যে ভাই। তখন স্টিকার মাঝিটা একটু মুখ তুলে তাকায়, বলে যে এখানে আপনি মানে এই যে আপনি কি এখান থেকে নদী পার করে পারে নিয়ে যান? তখন বলে না। বলে তাহলে আপনি এখানে কি করতেছেন? বলে আমি বসে আছি। আপনি কি চান, আপনার কি দরকার? বলে আমি শুনছি এই জায়গায় নাকি ভূতুলের ব্যাপার স্যাপার হয়। বুঝতে ধরেন কিসের ভূতুলের ব্যাপার স্যাপার? বলে ভূত আছে, এই আছে সেই আছে। তো ওই লোক কোনো উত্তর দেন ওকে। ও তখন বলে কি আমাকে আপনি একটু ভূতের জায়গাটা নিয়ে যেতে পারবেন? আপনি টাকা ছিল আপনাকে দিব, আপনি চাইলে আপনাকে 50 টাকা পর্যন্ত দিব আমি। কারণ ও যখন এখানে আসছে ওই গ্রামে, তখন ও দেখছে যে নদী পার হতে 1 টাকা দেয় মানুষ। ঠিক আছে, ব্যাক ইন সেই 90s সময় তখন নদী পার হতে 1 টাকা দেয়। তো ও বলছে 50 টাকা বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু তখন। তো ওই লোককে যখন বলে যে আমি 50 টাকা দিব, তো ওই লোক কোনো কথা না বলে ওকে মানে ইশারা করে নৌকাতে উঠতে। তো প্রবাল নৌকাতে ওঠার পরে ওই লোক ওকেই বলে, মানে ওই যে সামনে একটা দাঁড়ের মতো দেখা দিয়ে। তো ওইটা নেয়, ওটা নিয়ে ও নিজে বুঝে যে ওকে ঠেলা দিতে বলছে। তো ঠেলা দিয়ে আস্তে 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 করে নৌকাটাকে একটু সামনে নেয়। তারপর ওই লোক তাকে নিয়ে যাওয়া শুরু করে। এখন ও দেখে যে নদীটা ঠিক পার করে নিচ্ছে না, নদীর আরেক দিকে মানে আরো ওইদিকে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল যেদিকে, সেই দিকেই নিয়ে যাচ্ছে তাকে। হ্যাঁ, নদীর মধ্যে দিয়ে নদীর মানে মাঝামাঝি নিয়ে যেয়ে চলে যাচ্ছে। তো চিন্তা করে কোথায় নিচ্ছে, কত দূরে আমি আবার রাখবো কেমন, একবার চিন্তা করে দেখি কই নিয়ে যায়। তো এরকম নিয়ে যাচ্ছে ও এক সময় দেখলো যে গাছপালা শেষ, দুই পাশে বিশাল মানে খালি খোলা প্রান্তর, এবং শুধু শব্দের মধ্যে সে পাচ্ছে নদীর মধ্যে হালকা বাতাসের শব্দ, ঠান্ডা লাগতেছে, আর ওই আপনার ওই লোকটা যে দাঁড় বাইছে ওই দাঁড়ের পরপর আওয়াজ আর কি। এরকম করতে করতে এক সময় সে একটা জায়গায় আসলো, সেই জায়গাটা বেশ প্রান্তরের পাশে গাছপালা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু বেশ ধোঁয়াটে ওই জায়গাটা রাসেল ভাই, বেশ লাইক কুয়াশা ছাড়তেছে, মানে ওই পাড়টার পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ধোঁয়ার মতো। তো এবং এরই মধ্যে কিন্তু সমস্ত লোকালয়ের দূরের যে আলো সব হারায় গেছে, মানে ও কিন্তু ওইটা দেখছে না, পুরা রাতের অন্ধকার, চাঁদ যে হালকা মাঝে মাঝে উঠতেছে, এটার মধ্যে যা দেখতেছে এতটুকু। আস্তে আস্তে নৌকাটাকে নদী পার করলো, পার করে মানে নদীর ওই পারে চলে যে ওই পাশের যে পাড়টা, সে পাড়ে ভিজালো, এবং পাড়টা এমন জায়গায় মানে উঠতে যেও বেশ কষ্ট হবে নদীর পারে। তো লোকটা নৌকা ঘুরাই কিন্তু ওর পাড়টাই আগে দিচ্ছে ওকে ওঠার জন্য। তো ও যখন আস্তে 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 পাড়ে উঠলো, কষ্ট করে হাঁচকাচ্ছে, ওই লোকটাকে সে টাকা দিবে বলবে কিছু, লোকটা কোনো কথা না বলে দেখলে নৌকাটাকে টান দিয়ে সরাই নিল ওখান থেকে। ও তখন ডাক দিচ্ছে, এই যে ভাই কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন, আমি কেমনে যাবো? এসে কোনো উত্তর দিল না লোকটা নৌকা ঠেলে নিয়ে গেছে দূরে। তো ওর তখন বুক ছ্যাদ করে উঠছে। প্রথমত সে আপনার মানে সে তো ঢাকার ছেলে, সে তো ওখানকার ছেলে না, এবং এত দূরে আসছে, এখানে কোথায় কোন গ্রাম কিছুই সে জানে না, নৌকা বেশ খানিকক্ষণ পাড়ায় নিয়ে গেছে তাকে। তো ও উপরে উঠে চিন্তা করতেছে যে আসলে সময়টা তো পার করতে হবে, আর কি ভৌতিক জায়গায় একটা কিউরিয়াসিটিও পেয়ে বসে থাকে। তো হাঁটতে যে কুয়াশার মধ্যে দেখতেছে রাসেলকে কিছুই তেমন একটা দেখা যায় না, মানে খুঁজে জাস্ট নদীর পাড় দিয়ে হাঁটতেছে, হোঁচটও খাচ্ছে, পায়ে পা মানে কিছু একটা বেঁধে পড়ে যাচ্ছে, এরকম খেতে সে এসে পড়ছে এক জায়গায়, যে দেখলো যে কুয়াশা এত ঘন হয়েছে যে কিছুই দেখতে পারতেছে না, এবং একটা ইসের মধ্যে ওর হাত লেগে গেল, যে মনে হয় বেড়া টেড়া টাইপের, মানে খড়, মানে বেড়া টেড়া থাকে না ওই যে গাছের পাতা টাতে দিয়ে দেখে ওরকম। তো ওইটা সে হাঁচড়ায় পাছড়ায় সরায় সে ঢুকে একবার ভাবতেছে সে ম্যাচ জ্বালবে নাকি, এরকম চিন্তা করতে করতে আবার ঢুকছে, একটু দেখতে পারলো সামনে একটু রাস্তার মধ্যে। তো হেঁটে গেছে, হেঁটে যেতে তো এক সময় হলো কি ওর পায়ের তল থেকে ধাপ করে মানে মনে হলো মাটি সরে গেল, এবং ও খানিক ধাপ করে নিচে পড়ে গেল, নিচে মানে প্রায় আপনার কয়েক ফিট নিচে, মাটির নিচে পড়ার পর যেখানে পড়ছে সেই জায়গায় মনে হচ্ছে যে পুরানো মানে কেমন যে হাতটিতে মাটি টাটি পাচ্ছে, এবং ওর একবার হাত সরাতে যায় আপনার একটা হাত টিপেছে হাতের ভিতরে হাড়। তখন তার মনে সন্দেহ হয়েছে আমি কি কোনো কবরের মধ্যে পড়ছি নাকি।
তখন সে বের করে বসে ওখানে জাস্ট কোনো মতো দাঁড়ায় হাসলে পাশে ম্যাচটা বের করছে, ম্যাচটা বের করে ম্যাচটা জ্বালছে। কিন্তু দেখলো যে আসলে তার আন্দাজটাই ঠিক। ও যেখানে আসছে সেটা একটা গর্ত, দ্যাটস মিন একটা কবর। কবরটা মনে হয় পুরানো কবর, উপরে কোনো ভাঙাই ছিল, ভেঙে পড়ে গেছে এবং ওর আশেপাশে অনেক বাঁশের, পুরানো বাঁশেরই পড়ে আছে। তারপর আপনার ওই যে মানে মানুষের কিছু হাড় টাইপের কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে। হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বলে, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন, অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়, মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন রাসেল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়, তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে, এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রিবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুঁড়ে ফেলে দিল। ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে, তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন, তখন উনি দেখলেন যে হ্যাঁ এইবার মনে হয় ভিতরে থাকা মাছটা হয়তো ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে বের, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আর একটু চওড়া করে ভিতরে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে। এটা উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসেবে নিয়েছেন, এটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখে তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাক এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না, তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল, এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল, এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ
মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাঙ ধরার জন্য চলে আসতে পারে এখানে, এটাই হতে পারে। তা উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময় সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো, এবং বেশ খানিকক্ষণের শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটাও তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি টর্চ নিয়ে বের হয়েছেন। তো উনি যখন ওনার ওই বাসার পাশে ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখেন টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে, কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর একটা চলে আসে এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় না ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম ই করে। উনি ওই রাতের বেলা রাসেল ভাইয়ার কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো, কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ক্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন সেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ক্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্য ভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে নাগার উপর উঠে আসে, এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান, এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে, দেখ এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে, তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে উনি সাধারণত একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকতে তার সময় মাছের ভাগ দিতে হয়, কারণ এমনি গরিব মানুষ ছিলেন, যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30। হঠাৎ করে দেখেন ওনার আসলে 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পেছন থেকে মানে বাবা বলে ডাকছে। তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না, কথা না বলে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছনে নিয়েছে, ও মনে মাছ ধরা শিখতে চাই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা দৌড় উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে, তো উনি আবার ওনার ছেলের পিছনে যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করার স্ত্রী করে দেন, বলে যে ছেলে কোথায়, বলে তো ঘুমাচ্ছে, এবং দেখে আসলে ঘুমাচ্ছে, বলে যে না সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই উনি বিষয়টা খুব লাগে না, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয়, এবং মনে হচ্ছে খুবই বিভৎস ভাবে মানে তাকে হত্যা করা হয়েছে, এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেওয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্ট গুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর, তাই এরকম শত্রু কার থাকতে পারে, বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটা আসলে কোনো সুরাহা হয় না আসলে,
মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন ওনার কোনো শত্রু নেই, এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক রাসেল ভাই, এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে রাসেল আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজ ছেলে পিছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পর উনি বলে, এই কি ব্যাপার, তুই আবার এত রাত্রে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে, সে কোথা থেকে মানে আর দেখাবে। উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজ ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই, বলা ভুল হয়ে গেল, তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়। হঠাৎ করে কলেরা হয়েছে, মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তখন উনি ভালো একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে, তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বড়শি ফেলছিলে, কিন্তু বারবার সেই বড়শিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল। তুমি বারবার তাকে ট্রাই করতেছিলে, শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলে তুমি। ওই কারণে তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়। এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো দিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। রাসেল ভাই, উনি ওনার পরিবার যখন শেষ হয়ে যায়, উনিও মানসিক ভাবে খুব ভেঙে পড়েন এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান। এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি।